তার মানে 1 বছর আগেও পারু এই ভার্সিটিতেই ছিল। তাহলে তার কথা কখনো অর্পণা শুনল না কেন? 2 বছরে কত অনুষ্ঠান গেল, কত র্যাগ হলো, কই পারু বলতে কোনো নাম তো তারা শুনিনি। সিনিয়র হিসাবে একবার না হয়, রিপিট, সিনিয়র হিসাবে একবার না একবার তো দেখা দেওয়া উচিত ছিল, তাই না? অর্পণার কৌতূহল বাড়ল। পারু আর দ্বীপের জন্য মনটা কেমন ছটফট করে উঠল। মন চাচ্ছে এখনই বাড়ির দিকে ছুটে যেতে আর দ্বীপ পারুর প্রেম কথন পড়ে শেষ করতে। 13-3-2019 উদাস মনে ভার্সিটি প্রাঙ্গণে পা রাখল পারু। আজ তার হাতে ফুলের থোকা নেই, আর না গেটের সামনে দ্বীপের গ্যাংরা রয়েছে। পারু না চাইতেও এদিক ওদিক তাকিয়ে দ্বীপকে খুঁজতে লাগলো। কই লোকটা? ওই লোক কি সত্যি আর তার কাছে আসবে না? না আসুক, পারু তো এটাই চেয়েছিল। ওই খারাপ পুরুষকে তো সে সহ্যই করতে পারে না। এটাই ভালো হয়েছে, পারুর মুক্তি মিলেছে। তবে এই মুক্তিতে পারুর কষ্ট হচ্ছে কেন? ওই লোকের জন্য মনটা উসখুস করবে কেন? না, করা উচিত না। পারু ধীর পায়ে হাঁটতে হাঁটতে ক্যাম্পাস পেরিয়ে ভার্সিটির ভিতরে ঢুকলো। ক্লাসে যেতে সবাই ওকে ঘিরে ধরল। গতকাল যেই ধামাকাদার নাচ করেছিল, তারপর এই তেলবতী এখন সবার কাছে ফেমাস। এই যে সবাই ওকে ঘিরে আনন্দ করছে, তাতে তার কোনো মন নেই। তার মনটা যে কি হলো, তার মনটার যে কি হলো নিজেও জানে না। সবার উৎফুল্লতার মাঝে একটা মেয়ে পারুকে উদ্দেশ্য করে বলল, কাল একটু নেচেই তো তাক লাগিয়ে দিয়েছিলে পারু। তারপর কোথায় চলে গেলে? সিনিয়ররা তোমাকে অনেক খুঁজেছে জানো। আরেকটা মেয়ে বলল, আরে হ্যাঁ, মনে পড়েছে। জানো পারু কাল কি হয়েছে? অনুষ্ঠান শেষ হতে দেরি, ভার্সিটির ক্যাম্পাসে সন্ত্রাস ঢুকতে দেরি নেই। তারা অনেকগুলো স্টুডেন্টদের মেরেছে। সবচেয়ে বেশি মেরেছে মাস্টার্স ফাইনাল ইয়ার স্টুডেন্টদের। ভালোই হয়েছে চলে গিয়েছিলে। আমরা তো পুরো আতঙ্কে ছিলাম, কখন না জানি আমাদেরকেও মেরে দেয়। মেয়েটার কথা শুনে পারু ভয়ার্ত ঢোক গিলল। সে জানে এই কাজ দ্বীপের। এতদিনে লোকটাকে সে খুব ভালো করে চিনে নিয়েছে। পারুর মনে দ্বীপের জন্য যতটুকু ভালো লাগা কাজ করছিল, তার থেকে 1000 গুণ ঘৃণা তৈরি হয়েছে এই কয়েক মিনিটে। লোকটাকে এতবার নিষেধ করা সত্ত্বেও কেন এমন করলো? কেন মারলো ছেলেগুলোকে? ছেলেগুলোর কি দোষ ছিল? প্রতিটা ভার্সিটিতে এমন সারপ্রাইজ ড্যান্সের ব্যবস্থা করা হয়, সেখানে তো স্টুডেন্টরা নাচবেই। এই সামান্য বিষয়টা নিয়ে কেন এত তোলপাড় চালাবেন এই লোক? খারাপ লোক একটা। পারুর অন্তরে দহন চলছে। মন বলল সে দ্বীপকে মিস করছে, আর মস্তিষ্ক বলে দ্বীপ খারাপ মানুষ, তোর দ্বীপকে ঘৃণা করা উচিত। মন মস্তিষ্কের দ্বন্দ্ব কাটিয়ে পারু তপ্ত শ্বাস ফেলে প্রশ্ন করল, ছেলেগুলোর এখন কি অবস্থা? ভালো আছে তো? প্রথম মেয়েটি বলল, আর বলো না, গতকাল এক একটা রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসে পড়েছিল। তারপর দীপ ভাইয়ার লোকজন এসে সবাইকে হসপিটালে নিয়ে গেছে। দীপ ভাইয়া আর বিহান ভাইয়ার মতো মানুষ হয় না। সন্ত্রাসদের ভাগ্য ভালো, তারা থাকাকালীন দীপ ভাইয়া আর বিহান ভাইয়া ভার্সিটিতে উপস্থিত ছিল না। যদি উপস্থিত থাকতেন তাহলে ছেলেদের মারা তো দূর, হাত দেওয়ার সাহস পেত না। পারুর কেন যেন এসব আর শুনতে ইচ্ছে করলো না। তার জীবনটা এই পর্যায়ে এসে কেমন বিষাদময় হয়ে যাচ্ছে। মন চাচ্ছে মরে যেতে। তার জন্য কতগুলো ছেলে মার খেলো। হ্যাঁ, তার জন্যই তো। সব দোষ তার নিজের। সে নেচেছে বলেই ছেলেগুলো দ্বীপের শিকার হয়েছে। ওই লোকের মতো ধুরন্ধর বোধ হয় এই পৃথিবীতে খুব কম আছে। নিজেই মারলো, আবার নিজেই কৌশল করে সবার সামনে মহান সাজলো। পারু জল জল চোখে ঘৃণাভরা কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, ভক্ষক যখন রক্ষক সাজতে চায়, নাটকবাজ লোক একটা। তীব্র অস্বস্তিতে দ্বীপের বুক পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সারাদিন ঘরে বসে সিগারেট টেনেছে। সিগারেট খেতে খেতে এমনভাবে অভ্যস্ত হয়েছে যে এখন সারা দিন ব্যাপী সিগারেট খেলেও তার শরীরে খারাপ করে না। রিপিট, তার শরীর খারাপ করে না। হৃৎপিণ্ডটাও যেন সব সহ্য করতে শিখে নিয়েছে। আর পারছে না দ্বীপ। সারাটা দিন সে তার পারুকে দেখেনি, পারুর ছোঁয়া পায়নি। তার এখন মরণ যন্ত্রণা হচ্ছে। মন বলছে, দীপ তুই এখনই মরে যাবি, এক্ষুনি। দীপ আর বসে থাকতে পারল না।
পুরো রুম জুড়ে তন্ন তন্ন করে বাইকের চাবি খুঁজলো, তবে পেল না। মরার চাবি গেল কই? সব 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 বেইমান। এই চাবির থেকেও বড় বেইমান ওই পারমিতা হামিদ। তার এক সাগর ভালোবাসাকে এভাবে পায়ে পিষে চলে যেতে একটাবারও বুক কাঁপল না? বেয়াদবের বাচ্চা একটা। দ্বীপের মতো করে ওই মেয়েকে এতটা ভালো কেউ বাসতে পারবে? পারবে না। দ্বীপ পারুকে যতখানি ভালোবাসে ততখানি পারুর বাপ মাও বাসতে পেরেছে কিনা সন্দেহ। আর সেই ভালোবাসাকে একটাবার চোখ তুলেও দেখল না। খবিশের জাত, অবাধ্য প্রেমিকা একটা। মন তো চাই তুলে নিয়ে গিয়ে বিয়েটা করে নিতে। একবার বাসরটা হয়ে গেলেই সকল অবাধ্যতা বাতাসের সাথে মিলিয়ে যেত। দীপ নেহাতি ভদ্রলোক, তাই তো ওই মেয়ের মন পাওয়ার আশা করছে। নয়তো বাসর ঘরে আলোড়ন ছড়াতে তার একলার মুডই যথেষ্ট। কিন্তু বউয়ের মুড না থাকলে আবার দীপের ভালো লাগবে না, বিষয়টাতে তেমন একটা ফিল আসবে না। সুতরাং বাসর ঘরে দুজনের মুড থাকাটা খুবই জরুরি। আর দুজনের মুড ঠিক রাখতে গেলে অবশ্যই পারুকে তার ভালোবাসা সাগরে ডুব দিতে হবে। এসব ভাবতে ভাবতেই বিহানের রুমে পৌঁছালো দীপ। বিহান বসে বসে ল্যাপটপে কী যেন করছে। দীপ এগিয়ে গিয়ে ল্যাপটপটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল। দীপের কাজে ঠোঁট বাঁকিয়ে হাসল বিহান। সে জানতো দীপ এমনটাই করবে। জন্মের পর থেকে একসাথে বড় হয়েছে বলে কথা। এটুকু না চিনলে ভাই শব্দটা মান থাকবে? বিহানকে হাসতে দেখে দীপ বিহানের কলার চেপে ধরে বলল, বেয়াতবের বাচ্চা, দাঁত কারাচ্ছিস কেন? বাইকের চাবি কই? দেখছিস না মরে যাচ্ছি? একেবারে মরে গেলে শান্তি পাবি তোরা? একটা ভিতর বাচ্চাকে ভালোবেসেছি, সারাদিন জ্বালায়। ওর জন্য কোথাও শান্তি পাই আমি? সারাক্ষণ আমার মাথার উপরে নিচে বেড়ায়। মন আর মস্তিষ্ক দুটোই আমার শত্রু। বেয়াতবের বাচ্চাগুলো আমার ভেতর থেকে আমার সাথেই বেইমানি করে। সারাক্ষণ পারু 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 করে। কেন পারু পারু করতে হবে কেন? পারুকে ছাড়া একটা দিন কি থাকা যায় না? মন চাচ্ছে মাথা আর বুক বরাবর একটা শুট করে মন মস্তিষ্ককে ঠান্ডা করে দিই। বেইমানগুলোর জন্য কথার খেলাফ করতে হচ্ছে আজ। 24 বছরের জীবনে জোহান মির্জাকে এতটা পাগল হতে দেখেছিস? বেয়াদবের বাচ্চায় আমাকে পাগল বানিয়ে এখন পাগলের উপাধি দিয়ে দূরে সরে যাওয়ার পায়তারা করছে। মন চায় থপ্পড়ে গল্লাল করে দেয়। নেহাতি ভালোবাসি, নয়তো ওর রং করা অনেক আগেই বের করে দিতাম। বিহান এবার শব্দ করেই হাসল। আল্লাহ তার অধৈর্য ভাইটার ধৈর্য একটু বাড়িয়ে দিক। ওই মেয়ে কি জানে স্বয়ং দীপ মির্জা তার জন্য কতটা পাগলামি করছে? জানলে বোধহয় মেয়েটার জীবন ধন্য হয়ে যেত। এক লহমায় নিজের মনকে দীপের মাঝে সঁপে দিত। বিহানকে হাসতে দেখে দীপ ওর কলার ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ল। কেউ বোধহয় তার জ্বালাটা বুঝতে পারছে না। তাই তো ওই ইঁদুরের বাচ্চা তাকে পাগল বলেছে। মন তো চাচ্ছে পাগলামি করতে করতে ওই ইঁদুরের বাচ্চাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে সকল চিউ একেবারে মিটিয়ে দিতে। উফ, বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখানে পারু কখন মাথা রাখবে? কখন ওই নাজুক শরীরটা তার বাহুডোরে মিশে যাবে? বাইকের চাবির শব্দে ওর ভাবনার সুতো কাটল। বিহান তার সামনে বাইকের চাবি ঝুলিয়ে রেখেছে। দীপ খপ করে ধরে নিল সেটা। পরপর বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই বিহান গলা উঁচিয়ে বলল, কে যেন বলেছিল আমি পারুর কাছে গেলে মাহিদ মির্জা আমার বাপ না? কে যেন বলেছে, ঠিক মনে করতে পারছি না। কে বলেছে রে জোহান? তুই কিছু জানিস? দীপ থমকে দাঁড়িয়ে সমান তালে গলা উঁচিয়ে বলল, আমার বাপের নাম শাহিন মির্জা। তোর মন চাইলে মাহিদ মির্জাকে বাপ রাখতে পারিস। উনি তো আবার সারাক্ষণ তোর গুণগান গায়। আর তোর বাপ মাহিদ মির্জাকে বলে দিস ওনার বৌমা এখনো বেয়াদবি করছে। যেদিন বেয়াদব ঠিক হবে সেই দিন বাড়ি নিয়ে যাব। বৌমাকে বাড়িতে আনো বলে যেন আমার কান মাথা গরম না করে দেয়। বলেই গটগট পায়ে চলে গেল দীপ। তার এখন অক্সিজেনের প্রয়োজন। পারুর বাচ্চাকে একটাবার কাছে পেয়ে নিক। সারাটা দিনে যতখানি দম বন্ধ লেগেছে তার সব অক্সিজেন একসাথে গ্রহণ করে নিবে। অবাধ্য প্রেমিকার অবাধ্যতা যদি সে না ছুটিয়েছে তাহলে তার নামও দীপ জোহান মির্জা না। ওকে যেতে দেখে বিহান হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। ঠিক হয়েছে, মেয়েটা শান্ত হলেও ঘাড় তেড়া, আর ঘাড় তেড়ার সাথে ঘাড় তেড়াকেই মানায়। তার এই ঘাড় তেড়া ভাইটাকে কেমন পাগলের মতো নাচাচ্ছে মেয়েটা। বাপ রে, বলতে হবে মেয়েটার দম আছে, নয়তো দীপ জোহান মির্জার মতো মানুষ কি না কথার খেলাপ করে তার কাছে ছুটে যাচ্ছে। যাই হোক, তারা তাদের মতো প্রেম করুক। বিহান এখন তার মেধা রানীর সাথে কথা বলবে।
অনেকক্ষণ যাবৎ তারও প্রেম প্রেম পাচ্ছে, শুধু ভাইয়ের মন খারাপ বলে প্রেমটুকুন করতে পারছিল না। বারবার ফোন বাজছে, তুলছো না কেন? দেখতে পাচ্ছ না পড়তে বসেছি? হয় কল ধরো, নয়তো বন্ধ করে রেখে দাও। আদিবার ধমকে কেঁপে উঠল পারমিতা। মন জুড়ে অভিমান জমল। সবাই শুধু তাকে ধমকায়, ওই লোকটাও ধমকায়। কাল তো চুলেও ধরেছে, এরপর নিশ্চয়ই মারধর করবে। জানা কথা, রাজনীতিবিদরা কখনো ভালো হয় না। হয়তো এখনো মারবে বলে তাকে কল করছে। করতে থাকুক, সে ওই লোকের কল ধরবে না আর, আর না ওই লোকের কোনো কথা শুনবে। যা খুশি করুক, মারতে মারতে পুরো পৃথিবীর সবাইকে খুন করে দিক, সে ওই লোকের মুখটা অবধি দেখবে না। মন যতই চাক তবুও যাবে না ভেবেই ফোনটা বন্ধ করে দিল। সময় পেরুতেই ওই দিনের মতো আবারও হল সুপারের আগমন। হল সুপারকে দেখে ভয় পেল পারু। তার মানে ওই লোক এখানে আসবে। উফ, আল্লাহ রহম করেন। এই লোক এমন কেন? নিজেই না বলেছিল তার কাছে আসবে না, তাহলে এখন কেন আসছে? নিজে দেওয়ার কথা নিজে রাখতে জানে না, পাগল লোক একটা। নিজে পাগলামি করবে, আবার পারু পাগল বললেই দোষ হয়ে যায়। আজও বলে দিবে আসুক একবার, এমন এমন কথা বলে দিবে যেন রাগে আর কখনো তার সামনে না আসে। পারুর ভাবনাই ঠিক হলো। হল সুপার কাজের বাহানা দিয়ে সিমি আর আদিবাকে নিয়ে চলে গেল। প্রথমে মনে মনে শক্ত থাকলেও এবার ভয়ে হাত পা কাঁপছে পারুর। লোকটা যদি তাকে সত্যি সত্যি মারে? মিনিটের মাথায় দরজা খুলে ভিতরে ঢুকলো দীপ। পারু ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণায় বসেছিল। বিধ্বস্ত দীপকে দেখে হাড় হিম হয়ে এলো তার। লোকটার এই অবস্থা কেন? ফর্সা মুখটা পুরো লাল হয়ে গিয়েছে, ধূসর রঙা বিড়ালের ন্যায় চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে, শার্টের বোতাম এলোমেলো ভাবে লাগানো। পারুর ইচ্ছা করলো দীপের মলিন মুখটা ছুঁয়ে দিতে, একটু আদর করে দিয়ে জিজ্ঞেস করতে, কি হয়েছে আপনার? আমাকে ছাড়া খুব কষ্ট পেয়েছেন কি? কিন্তু সাথে সাথেই মন জুড়ে বয়ে গেল বিষাদের হাওয়া। ওই ছেলেগুলোর কথা মনে আসতেই তীব্র ঘৃণায় আবারও মুখ ফিরিয়ে নিল। ওর মুখ ফিরিয়ে নেওয়াটা সহ্য হলো না দীপের। তেড়ে এসে পারুর হাত ধরে বিছানা থেকে নামিয়ে দিল। পারু হাত ছাড়াতে ছাড়াতে মুচড়ামুচড়ি করে বলল, হাত ছাড়ুন। এখানে কেন এসেছেন শুনি? আপনি না বলেছেন আমার কাছে আর আসবেন না, তাহলে কেন আসলেন? অসহ্য লোক একটা। পারুর হাত দুটো একসাথে করে পিছনে নিয়ে মুচড়ে ধরতেই ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। দীপ ওকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কল ধরলি না কেন? কাহিনী করিস? তোর নাটক দেখবো বলে এসেছি এখানে? আমাকে তোর মানুষ মনে হয় না? জীবনটা বরবাদ করে দিচ্ছিস। বেয়াদবের বাচ্চা, মারলে একেবারে মেরে ফেল, এরকম ইগনোর করছিস কেন? হাতের ব্যথা, দীপের বিধ্বস্ত চেহারা আর নিজের মনের টানাপোড়েন সামলাতে না পেরে ঝরঝর করে কেঁদে দিল পারু। আজ ওকে কাঁদতে দেখেও মায়া হলো না দীপের। কেন মায়া করবে সে? এই মেয়ে তো তার প্রতি এক টুকরো মায়া দেখায় না। তার যে বুকে ব্যথা হচ্ছে, সেই খোঁজ কি নিয়েছে এ মেয়ে? নেয়নি তো, নেয়নি। যখন তখন সেও মায়া দেখাবে না। পারু ফোপাতে ফোপাতে বলল, আপনাকে মারবো কেন? আপনি আমায় মেরে দিন, আপনি না মারলে নিজেই মরে যাব, তাও আপনার কাছে যাব না, বুঝলেন? আপনি একটা অমানুষ। কেন মারলেন ছেলেগুলোকে? বলুন, ওরা কি করেছে আপনাকে? আমি নাচাতে আপনার কয় কোটি টাকা লস হয়েছে, বলেন কেন করলেন এমনটা? এসব করে আমার মন পাবেন? পাবেন না। আমি গ্রামের সাদাসিধে মেয়ে, আমি ভালোবাসলে অত্যন্ত ভদ্র সভ্য মায়াধর ছেলেকে ভালোবাসবো, আপনার মতো অমানুষ। আর বলতে পারল না মেয়েটা, তার আগেই ওর মুখ চেপে ধরল দীপ। মুখের ব্যথায় ছটপট করে উঠল পারু। দীপ ওর মুখটা একদম নিজের মুখ বরাবর এনে হিস হিসিয়ে বলল, তুই নাচনেওয়ালি? রাস্তার মেয়ে তুই? তোকে নাচাবে কেন? বল আমাকে। আমার সামনে বয়ান দাও, তুমি বয়ান দাও। তুই নাচাতে আমার কোটি টাকা নষ্ট না হলেও আমার ভালোবাসার সম্মান নষ্ট হয়েছে। তুই কেন নাচবি সেটা বল। বেয়াদব, এসব নাচানাচি তোকে শিখিয়েছে কে? তার নাম বল, তার অবস্থাও খারাপ করে দেব আমি। আমার পারু হাজার লোকের সামনে কেন নাচবে? তার কৈফিয়ত আগে দে, তারপর আমি ওদের মারার কৈফিয়ত দেব। বেয়াদবের বাচ্চা, তোর কাছে আসছি শান্তির জন্য, আর তুই সর সামনে থেকে। বলতে বলতে পারুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল।
আকস্মিক ধাক্কার ফলে বেডের এক কোণায় ধাম করে পড়ল পারমিতা। শক্ত কাঠের সাথে হাত বাড়ি খাওয়ায় ও মা শব্দ করে কোকিয়ে উঠল। এতটা ব্যথা পাওয়ার পরেও দীপ এগিয়ে গেল না। মরে যাক ওই বেয়াদবের বাচ্চা, নিজের সম্মান তো বজায় রাখতে জানেই না, আবার আসে গলাবাজি করতে। তবে পারু হাতে ব্যথা পেয়েছে ভাবতে গেলেও দীপের বুকে ব্যথা হচ্ছে। ঠাটা পড়া জীবন তার, শরীরে একটা অঙ্গও তার কথা শোনে না। সব কয়টা বেইমান, সব কয়টা শুধু পারুর নাম জপে। ইচ্ছা করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে খুবলে শেষ করে দিয়ে হলেও এই অবাধ্য প্রেমিকার নাম জপা বন্ধ করে দিতে। যেই ভাবা সেই কাজ, তেড়ে গিয়ে টেবিলের উপরে রাখা গ্লাসটা দেয়ালে বাড়ি দিয়ে ভেঙে ফেলল। দীপের এহেন কাণ্ডে ভয়ে ধড়ফড়িয়ে উঠল পারু। দীপ কি তবে সত্যি তাকে মেরে ফেলবে? ওর ভাবনাকে ভুল প্রমাণ করে ভাঙা গ্লাসটা হাতে নিয়ে চেপে ধরল দীপ। ওর ভাবনাকে ভুল প্রমাণ করে ভাঙা গ্লাসটা হাত দিয়ে চেপে ধরল দীপ। সাথে সাথেই হাত থেকে গল গল করে রক্ত ঝরা শুরু হলো। সব দেখে আরও ভয় পেল পারমিতা। তবে দীপের হাতের কথা ভেবে অপরাধ বোধে তার কাছে যেতে নিলে দীপ ধমকের স্বরে পড়ল, থেমে যা, আমার কাছে আসবি না। মাথা খারাপ হয়ে আছে পারো, কাছে এলে একদম খুন করে রেখে যাব, বলে দিলাম। আমাকে তোর বেহায়া মনে হয় না? তোর মতো হাজারটা মেয়ে তুড়ি দিলে দীপ মির্জার পায়ের তলায় এসে ভিড় জমাবে, আর তুই আমাকে দেমাক দেখাস? ওই ছেলেগুলো তোর কি লাগে? জামাই হয় তোর? ওদের জন্য এত দরদ দেখাস কেন? যা তবে তুই তোর জামাইদের সাথে গিয়ে নাচ। তোর মতো সস্তা নারী আমার চাই না। আজকের পর যদি আমি তোর কাছে এসেছি, তাহলে তুই বলিস তোর কাছে আমি মরে গেলেও আসবো না। আই রিপিট, মরে গেলেও না। আর না তুই আমার কাছে আসবি। আমি মরে গেলে তুই দেখতেও যাবি না আমাকে, বুঝছিস? মাথায় ঢুকিয়ে নে এটা। দীপ মির্জা আর তোর কাছে আসবে না, তুই ডাকলেও না, কোনো অবস্থাতেই না। বলে গ্লাসটা ছুঁড়ে মেরে বিধ্বস্ত পায়ে রুম ত্যাগ করলো। তাকে কেউ বোঝে না, কেউ না। বুঝবে কেন? সে তো অমানুষ। পারুকে একটাবার পারত না অধিকার দেখিয়ে বলতে, আপনি আসবেন, বারবার আসবেন, আমি চাইলেও আসবেন, না চাইলেও আসবেন? বলল না পারু। দীপের ভালোবাসা বুঝল না। ভাবতে ভাবতেই চোখের কোণে জমা পানিটুকুন রক্তাক্ত হাত দিয়ে মুছে নিল। দীপ চলে যেতেই পারু হাঁটু মুড়ে বসে পড়ল। তার নিজেকে খুব অসহায় লাগছে। মন চাচ্ছে ছুটে গিয়ে দীপকে আটকে দিতে, কিন্তু পারছে না। মন মস্তিষ্কের নীরব যুদ্ধে সে এক পরাজিত সৈনিক। মনের সাথে সাথে আজ মস্তিষ্ক বলছে, দীপ তো ভুল কিছু বলেনি। পারু, তুই সস্তা। তুই যেহেতু হাজার পুরুষের সামনে নাচতে পারিস, সেহেতু তুই সস্তা। কোথায় তোর সম্মান? কোথায় তোর বাবার দেওয়া শিক্ষা? শুধু কয়েকজন মানুষের রিকোয়েস্টে তুই এত বড় ভুল কি করে করতে পারলি? শুধু দীপ কেন, তোর বাবাও যদি বিষয়টা জানতে পারে, তাহলে বাবার কাছে তোর মুখ থাকবে? বাবাও তোকে সস্তা বলবে, যেমনটা দীপ বলেছে। আচ্ছা, দীপ কি আর পারুকে ভালোবাসবে না? ভুলে যাবে? অন্য কাউকে ভালোবাসবে? উফ, আর ভাবতে পারছে না পারু। অতিরিক্ত টেনশনে তার মাথা ব্যথা করছে। আজকের ব্যথাটা একটু বেশি মনে হচ্ছে। তাই উঠে গিয়ে ব্যথার ট্যাবলেট নিল, সাথে একটা ঘুমের ট্যাবলেটও খেলো। ওর যখন মাথা ব্যথা করে তখনই ঘুমের ঔষধ খায়। আসলে পারু মাথা ব্যথা একদমই সহ্য করতে পারে না। কেমন যেন অসহ্য লাগে। তার ব্যথা যেন সহ্য করতে না হয়, তাই ব্যথার ট্যাবলেট আর ঘুমের ট্যাবলেট একসাথে খায়। ঘুমিয়ে গেলে তো আর ব্যথা অনুভূত হবে না, তখন কষ্টও হবে না। 18-3-2019 কেটে গিয়েছে 5টা দিন। এই 5 দিনে পারু আর দীপের একটা বারও দেখা হয়নি। পারু যতটা সময় ক্লাসের বাহিরে থেকেছে, প্রতিটা সময় শুধু দীপকেই খুঁজেছে। পারু ভেবেছিল সেদিনের মতো দীপ আবারও তার কাছে আসবে, কিন্তু না, তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে দীপ এলো না। তার কাছে আসা তো দূর, তাকে ক্যাম্পাস, ক্যান্টিন, এন্ট্রি গেট কোথাও দেখা যায়নি। পারুর কেমন দম বন্ধ হয়ে আসছে। একটা লোক যখন প্রতিদিন তাকে নানানভাবে বিরক্ত করত, তখন তার খুব বিরক্ত লাগতো। আর এখন যখন লোকটা বিরক্ত করা ছেড়ে দিল, তখন যেন আরও বেশি বিরক্ত লাগছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে পারুর। কই চলে গেল লোকটা? পারুর কথা কি তার একটু মনে পড়ে না? সত্যি কি আর কোনোদিন পারুর কাছে আসবে না?
ভালোবাসার আবদার জানাবে না? আদর করে অবাধ্য প্রেমিকা বলেও ডাকবে না? অধিকার খাটিয়ে জড়িয়ে ধরবে না? বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে চোখ বুজে বলবে না ভালোবাসি? আর কখনোই মাঝ রাস্তায় সেই মেয়েটিকে দিয়ে এক থোকা ফুল পাঠাবে না, পারুকে দিয়ে জোর করে বেব ডাকাবে না। আচ্ছা, এরপর কি উনি অন্য কাউকে ভালোবাসবেন? পারুকে আর কখনো দেখতেও চাইবে না? দেখবে কেন? পারু তো সস্তা হয়ে গিয়েছে, সে তো রাস্তার মেয়ে। আর সস্তা রাস্তার মেয়ে তো দ্বীপের চায় না। সে ভালোবাসলে একটা আত্মসম্মানওয়ালা মেয়েকে ভালোবাসবে। পারু আর ভাবতে পারল না, চোখ ফেটে জল গড়ালো। আজ 5 দিন যাবৎ পারু ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। কি করবে, তার যে ঘুম হয় না। সারাক্ষণ দ্বীপের মুখটা ভাসে। ইচ্ছে করে ছুটে গিয়ে নিজ থেকে দ্বীপের বাহুডোরে লুটিয়ে পড়তে, বুকের পাশে মুখ গুজে বলতে, আমি হেরে গিয়েছি, আপনার ভালোবাসার কাছে হেরে গিয়েছি খারাপ পুরুষ। আমি আপনার থেকে এভাবে ইগনোর পেতে পারছি না, কষ্ট হচ্ছে খুব। সেসব ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো পারু। এই 5টা রাত তার এভাবেই কেটেছে। পারু কষ্ট খুব ভয় পায়। শরীর আর মনকে কষ্টে থাকতে দেখতে পারে না, তাই কষ্ট পাবে না বলে সামান্য মাথা ব্যথা হলেও সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আর এটা তো মনের ব্যথা। এই ব্যথা কমাতে ঘুমের ওষুধ বড্ড প্রয়োজনীয় জিনিস। তাই তো ঘুমের ওষুধকে রাতের সঙ্গী করে নিয়েছে সে। 1/4/2019। এখন আর ভার্সিটিতে যাওয়ার মোড পায় না পারু। গেলেও কেমন ফাঁকা ফাঁকা লাগে। তবুও পড়ালেখার খাতিরে যেতেই হয়। এতদিন দ্বীপের দেখা না পেলেও আজ ক্যাম্পাসে পা রাখতেই দ্বীপ আর তার গ্যাংকে দেখতে পেল। লোকটা এখনও সিগারেট খাচ্ছে আর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একটা মানুষ এত সিগারেট কিভাবে খেতে পারে পারুর জানা নেই। আজ 6 দিনের মাথায় দ্বীপকে দেখে পারু নিজেকে আটকাতে পারল না। পাশে দাঁড়িয়ে থাকা মেধার হাত ধরে জিজ্ঞেস করল, মেধা, বিহান ভাইয়ের কাছে যাবে? পারুর কথায় চোখ উঠিয়ে চাইল মেধা। ভ্রু নাচিয়ে বলল, তুমি একা কোথায়? বিহান আছে তোর সাথে, যাও। কেন বলো তো, আমার তো এই লোকের সাথে 3 রাত 24 ঘন্টায় দেখা হয়, এখন দেখা করতে যাব কেন? পারু কি বলবে ভেবে পায় না। সে তো বিহানের কাছে নয়, দ্বীপের কাছে যেতে চায়, কিন্তু সেটা তো মুখ তুলে বলতে পারে না। বললেই মেধা সেটা নিয়ে মজা উড়াবে কিংবা লজ্জায় ফেলার চেষ্টা করবে। ভেবেই আমতা আমতা করে বলল, না মানে সেদিন তো বিহান ভাইকে গিফটটা দেওয়া হয়নি, তাই আর কি। চলো না, গিফটটা দিয়ে আসি। মেধা চোখ ছোট ছোট করে তাকালো। পরপর কি ভেবে যেন ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলল, চলো তাহলে গিফটটা দিয়ে আসা যাক। বলেই পারুর হাত ধরে এগিয়ে গেল। পারু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস আগে ভাগে কলমটা কিনে রেখেছিল। যদিও সে জানতো না এই কলমটাই তাকে দ্বীপের কাছে পৌঁছাতে সাহায্য করবে, তবুও মনে মনে কলমটাকে দুটো চুমু ছুড়ল পারমিতা। সে কাছে গেলে নিশ্চয়ই দ্বীপ কিছু না কিছু বলবে। কিছু না বলুক, সামনাসামনি একটু দেখা তো হবে, এই অনেক। দ্বীপরা যেহেতু ক্যাম্পাসের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল, ওদের কাছে পৌঁছাতে পারমিতাদের মিনিট খানিক সময় লেগেছে। মেধা পারুকে নিয়ে একদম বিহানের সামনে গিয়ে দাঁড়াতেই গ্যাংয়ের সকলের সম্মানের সহিত গলা উঁচিয়ে বলল। মেধা হেসে ফেলল। এরা সর্বকালে তাকে ভাবি বলে সম্বোধন করে। মেধা মাথা ঝাঁকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো। সবাই মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে সেখান থেকে প্রস্থান নিল। এখানে আপাতত থাকা নিষিদ্ধ। ভাই ভাবিরা যখন কথা বলে তখন তারা সর্বদাই সেখান থেকে প্রস্থান নেয়। ভাই ভাবিদের কত পার্সোনাল কথা থাকতে পারে, সেসব তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যায় না, তাই না? সবাই যেতেই মেধা একবার বিহান আর একবার দ্বীপকে দেখে বিহানের উদ্দেশ্যে বলল, পারু, তোমায় কিছু দিতে চাই। বিহান অমায়িক হেসে পারুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কি দিবেন ভাবি, দিয়ে দেন। ভাবি ডাক শুনে লজ্জা পেল পারমিতা। তেল চকচকে গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। ওকে এরকম লজ্জা পেতে দেখে মেধা আর বিহান একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। পারমিতা ব্যাগ হাতড়ে কলমটা বের করে এগিয়ে দিতেই বিহান সহাস্যে সেটা গ্রহণ করে দীপকে শুনিয়ে শুনিয়ে বলল, থ্যাংক ইউ ভাবি, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে আবারও গিফট করবেন।
সেদিন তো একজন আমার গিফটটা একদম ছিনিয়ে নিয়ে পকেটে পুরে রেখেছিল, তাও আবার বুক পকেটে, যেন ওইগুলো তার হৃৎপিণ্ড। যাই হোক ভাবি, আপনি কি একটু এখানে দাঁড়াবেন? আমি মেধার সাথে একটু দূরে গিয়ে কথা বলি। পারু মাথা ঝাঁকিয়ে সাই জানালো। সে তো এরকম কিছুই চাচ্ছিল। সবাই দূরে চলে গেলে সে দীপের সাথে একটু আলাদা করে কথা বলতে পারবে। মেধা আর বিহান কিছুটা দূরে চলে যেতেই পারু মাথা উঁচিয়ে দীপের দিকে তাকালো। দীপ গাছে হেলান দিয়ে অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে। পারুর কি যে রাগ লাগলো, মন চাচ্ছে টান দিয়ে মুখ থেকে সিগারেটটা কেড়ে নিতে, কিন্তু সাহসে কুলালো না। আর সাহস থাকলেও তার তো সে অধিকার নেই। দীপ তাকে অধিকার দিতে চাইলেও পারু সেটা গ্রহণ করতে চায়নি। এখন সে নিজেই অধিকার পাওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। পারু দুপা এগিয়ে দীপের সামনে দাঁড়ালো। দীপ একবার পারুকে আর চোখে দেখেও আবারও অন্যদিকে তাকিয়ে সিগারেট খাওয়াই মন দিল। এই পর্যায়ে এসে সে আবারও সেদিনের মতো সিগারেট অনেক সময় ধরে টেনে ধোঁয়া গিলে নিতে থাকলো। সেসব দেখে পারুর রাগ আরও বাড়ল। মরবে না কি এ লোক? সব সময় এমন করে কেন? পারুর রাগ হলেও সে রাগ দেখাতে পারছে না। কতদিন পর দেখল লোকটাকে। মুখ চোখে কেমন মলিনতা বিরাজ করছে। মায়াবী চোখ জোড়া লাল হয়ে ফুলে আছে, খাড়া নাকটাও লাল। জাম রঙের ঠোঁট দুটো কালচে রং ধারণ করেছে। আচ্ছা, লোকটা কি কেঁদেছে? ছেলেরা কাঁদে নাকি? কাঁদতেও পারে। পারু তো আগে থেকে দীপকে ভালোবাসেনি, তবুও এই 5 দিনে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর লোকটা তো তাকে পাগলের মতো ভালোবাসে। তাহলে ওনার না জানি কেমন লেগেছে এই 5 দিন। পারু গলা উঁচিয়ে হালকা ধমকের স্বরে বলল, ধোয়া গিলে নিচ্ছেন কেন? মরার শখ হয়েছে? দীপ কিছু বলল না, আগের মতোই অন্যদিকে ফিরে রইল। আপনাকে আমি কিছু বলছি, কথার উত্তর দিচ্ছেন না যে? দীপকে উত্তর দিতে না দেখে পারুর খুব মন খারাপ হলো। উনি কি আর ওর সাথে কথা বলবে না? পারু একবার দীপের হাতের দিকে তাকালো। 5 দিন আগে হাত কেটে গিয়েছিল, এখনও অনেক জায়গায় দাগ পড়ে জখম হয়ে রয়েছে। পারু আবারও মিনমিন স্বরে বলল, হাতের অবস্থা কেমন? এখনো ব্যথা করে? নিশ্চুপ। দীপকে এখনও কিছু বলতে না দেখে পারু অসহায় কণ্ঠে শোধালো, আমার সাথে আর কথা বলবেন না? নিশ্চুপ। পারু কণ্ঠে অনুতপ্ততা ঢেলে বলল, ওই দিনের করা কাজের জন্য আমি সরি। আসলে বিষয়টা নিয়ে আমি এতটাও গভীরভাবে ভাবিনি। যখন ভাবলাম তখন আমি আমার অপরাধটা বুঝতে পেরেছি। আমি আর কখনো এরকম করব না, প্রমিস। পারুর বলতে ইচ্ছে করলো দীপ যেন আবার আগের মতো হয়ে যায়, কিন্তু পারল না। ওই কথাটা বললে নিশ্চয় দীপ ওকে বেহায়া ভাববে। পারু দীর্ঘ বাক্য ব্যয় করে থেমে যেতেই দীপ পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিল। ওপাশ থেকে কল ধরতেই দীপ সিগারেটটা দূরে ছুঁড়ে মেরে বলল, আম্মু, বিয়ে করার জন্য মেয়ে দেখতে চেয়েছিলে না? দেখা শুরু করো। বিয়ে করতে কোনো আপত্তি নেই আমার। আর হ্যাঁ, খেয়াল রেখো, মেয়ে সুন্দর হোক বা না হোক, নাচনেওয়ালি যেন না হয়। ওসব হাজার পুরুষের সামনে নাচানাচি করার সস্তা মেয়েদের আমার পছন্দ না। লাস্টের কথাটা পারুর দিকে তাকিয়ে বলল। পারুর চোখে উপচে পড়া জল। দীপ কি তবে সত্যি আর তাকে ভালোবাসবে না? ভুলে যাবে? ভুলে যাবে কি? ভুলেই তো গিয়েছে। পারু তো সস্তা, নাচনেওয়ালি, হাজার পুরুষের মাঝে নেচে বেড়ায়। তার মতো সস্তা মেয়ে তো দীপের পছন্দ না। ভালোই হয়েছে, দীপ বরং একটা ভালো আত্মসম্মানী মেয়ে খুঁজে নিক, যে তাকে খুব ভালো রাখবে, খুব শান্তিতে রাখবে। তার মতো ইগনোর করবে না, কষ্টও দিবে না। দীপ অন্য কাউকে ভালোবাসবে ভেবে আরও কান্না পাচ্ছে তার। কান্না আটকাতে একটা বড়সড় ঢোক গিলল পারু। হালকা শ্বাস টেনে নিজেকে সামলে দীপের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, বিয়ে করছেন? ভালোই হবে, আপনার অত্যাচার থেকে মুক্তি পাবো। দীপ এবারও প্রত্যুত্তর করার প্রয়োজন মনে করল না। পারুকে এক প্রকার না দেখার মতো করেই সেখান থেকে চলে গেল। পারু অসহায় চোখে দীপের প্রস্থান দেখল। তার বুকের ভিতর তাণ্ডব চলছে। এত এত প্রায়োরিটি দেওয়া মানুষটা হুট করে ইগনোর করলে বুঝি এমনই কষ্ট হয়? পারু আর চোখের পানি ধরে রাখতে পারল না। ডাক টেনে টেনে নিজের কান্নাকে দমাতে চাইলেও কোনো লাভ হলো না। দীপ বিয়ে করছে, কদিন পর সংসারও করবে।
অন্য কাউকে ভালোবাসবে। এসব মানা যায়? এসব মানা খুব কঠিন হয়ে পড়েছে পারুর জন্য। তার এখন কি করা উচিত? নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বেহায়ার মতো দীপকে ফিরে আসতে বলা উচিত? না না, সে এটা পারবেই না। পারুর ভাবনার মাঝেই তার কাঁধে হাত রাখল মেধা। পারু তাড়াহুড়ো করে চোখ মুছে মেধার দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল,